দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনবিইআর প্রেজেন্স সময়ের আলাপন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি হিমাদ্রি রাহা। আজকে সময়ের আলাপনে আমরা আলাপ করব বহুল আলোচিত শেয়ার বাজার নিয়ে। আর এই শেয়ার বাজারের নানা দিক নিয়ে আলোচনা করার জন্য আমরা আমাদের সাথে পেয়েছি অর্থনীতিবিদ এবং বিনিয়োগ বিশ্লেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মার্কেটিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ডক্টর সৈয়দ আহসানুল আলম পারভেজ। স্যার, আপনাকে স্বাগত এনবিইআর সময়ের আলাপন অনুষ্ঠানে। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। স্যার, শেয়ার বাজার শব্দটি বহুল আলোচিত, সমালোচিত এবং বলা যায় যে বিগত কয়েক বছর ধরে সবার মুখে মুখে থাকা একটা বিষয়। তো এই শেয়ার বাজারের ধস যদি বলি, শেয়ার বাজারের সম্ভাবনা যদি বলি, শেয়ার বাজারের সংকট যদি বলি এবং এ থেকে উত্তরণের উপায় যদি বলি, এক কথায় বর্তমানে কি অবস্থায় আছে শেয়ার বাজার? আপনাকে ধন্যবাদ। আপনার তো প্রশ্ন করেছেন ব্যাপক, আমি এটাকে বড় চারটি অংশে ছোট ছোট উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে যে যদি একেবারে টু দি পয়েন্ট আসতে চাই, এবছরের শুরুতেই শেয়ার বাজারের মন্দাভাব, যেটাকে আমরা সাধারণত বুলিশ ট্রেন্ড বলি, এবং আজকের কথায় যদি আপনি বলেন, আজকে আমার মনে হয় 350 বা 375 কোটি টাকার মতন ট্রানজ্যাকশন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। 142 বা এরকমই হয়েছে সিএসসিতে। এখন কল্পনা করুন তো, শেয়ার বাজার যখন এই গত বছরের মাঝামাঝি সময় থেকে উঠতে শুরু করে, ঢাকা স্টক এক্সচেঞ্জ কখনো 1800-2000 কোটি টাকার ট্রানজ্যাকশন হয়েছে। তার মানে এটাই একটি অবস্থার নিয়ামক। এখন এই যে আমাকে যদি এখন আরেকটু বাড়িয়ে বলতে সুযোগ পাই, সেটা হচ্ছে যে আমাদের শেয়ার বাজারের এই বছরের শুরুতে এটার ব্যারোমিটার শুধু নেমেছে। কেন? এখন অবস্থা, আপনার প্রশ্ন দ্বিতীয় বিষয়টা, যে এই অবস্থা কেন হয়েছে? এই অবস্থা এই জন্যই হয়েছে, আমাদের শেয়ার বাজারের বড় ধরনের রোগ আছে একটা, দুইটা, তিনটা। এক নম্বর শেয়ার বাজারের রোগ, দুর্বলতা হচ্ছে আমাদের শেয়ার বাজারের ম্যাক্সিমাম ছোট বিনিয়োগকারী হচ্ছে ট্রেডার্স। শেয়ার বাজার বলতে সাধারণত আপনার 1 বছর, 6 মাস, 1.5 বছর, 2 বছর, 3 বছর, অর্থাৎ ব্যাংক এই টাকা যখন 6 বছরে দ্বিগুণ হয়, 6.5 বছর, শেয়ার বাজারে 3 বছর, 2.5 বছরের দ্বিগুণ হলেই মানুষ খুশি হয়। কিন্তু আমাদের সিংহভাগ ছোট বিনিয়োগকারী এই সপ্তাহে কিনে এই সপ্তাহে বেচা, বা এই সপ্তাহে কিনে 3 সপ্তাহ পরে বেচার মধ্যেই আছে। সো এই যে ট্রেডিং বেসড শেয়ার বাজার আমাদের একটা রোগ। 2 নম্বর হচ্ছে আমাদের শেয়ার বাজারে আপনার ইটস এ রিউমার বেসড শেয়ার বাজার। তার মানে এখানে মানুষ জেনে শুনে অন্যের কাছ থেকে জানতে পারে আর শুনতে পেরে সে শেয়ার কিনে। সো রিউমার বেসড শেয়ার বাজারের অবস্থা এই ধরনের সমুদ্রের ঢেউর মতনই হয়। তৃতীয়ত, আপনি যেটা আমাকে বলেছেন যে তৃতীয় রোগটি যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কিন্তু অনেক কাজ করেছে, এবং তারা শেয়ার বাজারকে আধুনিকরণ, অটোমেশন, বহু কিছু, ডিমিউচুয়ালাইজেশন, কিন্তু এই অনেক বড় বড় কাজের মধ্যে ছোট ছোট ফাটল রয়ে গেছে। যে আমি যেটা জাতিকে জানাতে চাই, যে আমাদের শেয়ার বাজারে আমাদের যারা ব্রোকার আছে, হাউস, ইন্টার হাউস ট্রেডিং করে শেয়ার বাজার ম্যানিপুলেট করা যায়। যেমন আমি যদি শিল্পপতি হই, আমার যদি 3টি লাইসেন্স থাকে শেয়ার বাজারের, আমি 3টি ব্রোকারেজ হাউস একটাকে বলবো যে তুমি এক্স কোম্পানির শেয়ার আজকে 3 টাকায় বেশি সেল দাও, আমার আরেকটা ব্রোকার হাউসকে বলবো যে 3 টাকায় বেশি কিনে নাও। এইভাবে আমরা দাম বাড়াতে পারি। তার মানে 25 কোটি টাকা নিয়ে সিন্ডিকেট করে 4-5 বন্ধু চাইলে শেয়ার বাজারকে ম্যানিপুলেট করতে পারে। অর্থাৎ চেইন ডিকটেশন অনুযায়ী কিনার বেচা, এটা একটা গ্যাপ রয়ে গেছে। এটা আপনার এরকম আরও গ্যাপ আছে, আমি ওদিকে যেতে চাচ্ছি না। যেন বিওআই অ্যাকাউন্ট কারা করতে পারবে, কতজন হবে, সো এটা গেলো বড় রোগ। এখন আসেন শেয়ার বাজারের সম্ভাবনার কথাটা একটু বলে নিই। শেয়ার বাজারের সম্ভাবনা কি এটা বলা যাবে না, এটা শুধু তথ্য দিয়ে শুধু এতটুকু বলতে চাই। বোম্বে স্টক এক্সচেঞ্জ, ভারতের একটি স্টক এক্সচেঞ্জের মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে 1.66 ট্রিলিয়ন, তার মানে আপনার 1666 বিলিয়ন। অথচ আমাদের শেয়ার বাজারের মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে ঢাকা শুধু 39 বিলিয়ন। তাহলে আপনি বুঝেন, এটা একটি ডাটা। আরেকটি ডাটা হচ্ছে যে ভারতের শিল্পায়ন, ভারতের অর্থনীতিতে
কত টাকা শেয়ার বাজার থেকে আসে, বিনিয়োগ আসে, এটা তো বুঝতেছেন। ওই নিরিখে আমরা শুধু 5% সিচুয়েশনে আছি। আমাদের অর্থনীতি, আমাদের উন্নয়ন এখনও অধিকাংশ না, অলমোস্ট ব্যাংক নির্ভর, আমাদের শেয়ার বাজারে নির্ভর হতে পারেনি। তাই শেয়ার বাজারের অমিত সম্ভাবনা, কিন্তু শেয়ার বাজারের কিছু ফাঁকি ফিরিস্তে থাকার কারণে, যেমন দুর্বল কোম্পানি বন্ড বিক্রি করে নিয়ে টাকা আত্মসাৎ করতে পারে, ইন্টার হাউস সাজানো বেচাকেনার মাধ্যমে ম্যানিপুলেশন করতে পারে। আরও দুর্বলতা যেটা আছে, 10 টাকা শেয়ারকে 25 টাকায় প্রিমিয়ামে বিক্রি করতে পারে। তো এখন প্রিয় সঞ্চালক, আপনি যদি শেয়ার বাজারে নিশ্চয়ই ইনভেস্ট করেছেন কখনো না কখনো, 10 টাকা শেয়ার যদি আমি 25 টাকায় কিনি, এ ক্লাস প্লেয়ার থাকা, এ ক্যাটাগরি থাকার জন্য ওকে 10% ডিভিডেন্ড দিতে হয়। তাহলে 30 টাকায় কিনলে আপনি পাচ্ছেন ডিভিডেন্ড 3%। তো আমি দায়িত্বহীন ভাষায় অর্থনীতিবিদদের, আমি দায়িত্বহীন ভাষায় বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে যারা স্টেক হোল্ডার আছে, নীতি নির্ধারক আছে, তাদেরকে বলতে চাই, শেয়ার বাজার এখন কিন্তু বিনিয়োগকারীদের জন্য একেবারেই আকর্ষণীয় নয়। শেয়ার বাজার বিনিয়োগকারীদের জন্য একেবারেই মধুর মিঠা মিষ্টি নয়। কারণ ব্যাংকে রাখলেই তো আপনি, এবং কখন, যখন ব্যাংকে সুদের হার আবার বাড়ছে। তো আপনার এই শেয়ার বাজারের 10% এটা অ্যাকচুয়ালি, তো আমি মনে করি যেহেতু এটা নির্বাচনের বছর, আমি মনে করি যে এই বছর হয়তো শেয়ার বাজার নিয়ে আরও 2-1বার ষড়যন্ত্রকারীরা, ম্যানিপুলেটররা খেলতে চাইবে। এটাকে কমানোর জন্য যেই সমস্ত পরামর্শ আমার থাকতে পারে, এই 1 নম্বর পরামর্শ হচ্ছে, আমি অর্থমন্ত্রী এবং সংশ্লিষ্ট সবাইকে মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর, যেহেতু এটা নির্বাচনের বছর এবং শেয়ার মার্কেট ম্যানিপুলেশন করে অর্থনীতিকে ঝাঁকা দিতে দেওয়া যায়, এবছর যেন সেটা না পারে। এটার জন্য আমার 1 নম্বর পরামর্শ হচ্ছে 10% ডিভিডেন্ডের ক্ষেত্রে এই ক্যাটাগরিতে থাকার জন্য এটাকে মিনিমাম 12% থেকে 15% করার কথা বিবেচনা করা যেতে পারে। 2 নম্বর, আমি যখন রূপালী ব্যাংকের পরিচালক ছিলাম বা আরও অন্য কোনো ব্যাংকের পরিচালক ছিলাম, তখন আমাদের কাছে নির্দেশনা ছিল যে রূপালী ব্যাংকের শেয়ার আস্তে আস্তে অফলোড করতে হবে, তার মানে ভালো শেয়ার বাজারে আসার জন্য। এখন জনতা ব্যাংকের কথা আপনারা জানেন, শত কোটি টাকা খরচ করে জনতা ব্যাংক কনসালটেন্ট নিয়ে এসে এই সমস্ত রিসার্চ করেছে, কিন্তু আলটিমেটলি তাও তারা অফলোড করেনি। তাহলে কী দাঁড়াচ্ছে, বাজারে শেয়ার, ভালো শেয়ার, পচা শেয়ার, মাঝারি শেয়ার, এর মধ্যে ভালো শেয়ারের খুব সংখ্যা কম। তা এই জায়গায় আরেকটি ব্যবস্থা করতে হবে যে ভালো শেয়ার আসার জন্য সরকারি প্রতিষ্ঠান যেগুলো লাভজনক ওগুলোকে অফলোড করতে হবে। 2 নম্বর, মাল্টিন্যাশনাল কোম্পানি অথবা দেশি অনেক কোম্পানি আছে অনেক ভালো প্রফিট করে, তারা কিন্তু শেয়ার বাজারে আসে না, তারা শেয়ার বাজারে আসতে চায় না, শেয়ার লিস্টেড করতে চায় না। যদিও শেয়ার বাজারে লিস্টেড করে 500, 1000, 2000 কোটি টাকা নিয়ে যাওয়া খুব সহজ, তাহলে তারা আসে না কেন, এটাও আপনাকে অর্থনীতির গভীরে ঢুকতে হবে। তারা আসে না, তারা মনে করছে যে 2% শেয়ার কিনে যদি পরিচালক ঢুকে একটি কোম্পানির, তাহলে একটা মানুষের সারা জীবনের প্রচেষ্টায় যে একটি পরিবার, দাদা থেকে বাবা থেকে ছেলে পর্যন্ত যে শিল্প দাঁড় করিয়েছে, সেখানে যদি 2% শেয়ার কিনে একজন লোক ডিরেক্টর, আরেকজন ডিরেক্টর হয়, তখন তারা কোম্পানিটাই দখল করে ফেলবে, যেটা বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে হচ্ছে। তো এইগুলি হচ্ছে পারিবারিক তন্ত্রের মতো। হ্যাঁ, এগুলি হচ্ছে এই ব্যবস্থাগুলো যদি নেওয়া হয়, আমার মনে হচ্ছে তাহলে শেয়ার বাজারের আবার চাঙ্গা হবে। তো স্যার, এই যে শেয়ার বাজার চাঙ্গা হবে বলছেন, তো মাঝখানে তো স্যার অনেক, আমরা জানি এই শেয়ার বাজারে বিনিয়োগ করতে গিয়ে অনেক গৃহবধূ ডিভোর্স হয়েছে, অনেক আত্মহত্যার পথ বেছে নিয়েছে এবং অনেকে সর্বশান্ত হয়ে গেছে। এবং আমি অনেককেই জানি ব্যক্তিগতভাবে যারা এই শেয়ার ব্যবসা করে বাড়ি গাড়ি করেছে, তারা এখন পথের ফকির বলা যায়। তো এটা কি স্যার একটা দুষ্ট চক্র নয় কি স্যার এখানে কাজ করছে? এককভাবে দুষ্ট চক্র নয়। আপনি কোরবানির বাজার থেকে একটু সস্তায় না বুঝে একটা গরু কিনে বাসায় আনে, ওটাকে কোরবানি করার আগে অনেক গরুর মৃত্যু হয়, তখন পুরো পরিবার কাঁদে। এখন আপনার আমরা যেগুলোকে হাই কোম্পানি বলি, নাই কোম্পানি বলি, যেই সমস্ত কোম্পানির অস্তিত্বই নেই, যেই সমস্ত কোম্পানি এজিএম করে না, প্রিয় সঞ্চালক, যে সমস্ত কোম্পানি ডিভিডেন্ড দেয় না, আপনি ওনারা সেই শেয়ারগুলো, যেটাকে আমি পচা শেয়ার বলি, আর
তাত্ত্বিক ভাষায় যেটাকে জেড ক্যাটাগরির শেয়ার বলা হয়, এটা তো ধুমসে বেচা কেনা হচ্ছে। ওই কেন বেচা কেনা হচ্ছে? এই শেয়ারগুলো কিন্তু সপ্তাহে বা মাসে কয়েকবার ওঠানামা করে, তাহলে এই উঠার নামার বেনিফিট নেওয়ার জন্য ট্রেডাররা চেষ্টা করে। তো সো এটা এককভাবে আপনি কাউকে দোষ দিতে পারবেন না। তবে পচা শেয়ারগুলো শেয়ার বাজার থেকে সরিয়ে ফেলার কিছু ব্যবস্থা থাকতে পারে, সেটার জন্য আমরা অন্য আরেকদিন ব্যাপক আলাপ করব। যে আপনার এই পচা শেয়ারগুলো যেগুলো মানে কাগজ হয়ে গেছে, কোম্পানি নাই, ওই কাগজগুলো বিক্রি হচ্ছে, এই কাগজগুলোকে এই বাজার থেকে জেড ক্যাটাগরি শেয়ারকে একেবারেই বের করে দেওয়ার পথ আছে, এবং আমরা এই দিন আরেকদিন আপনার সঙ্গে কথা বলব। এই বিষয়টা দায় কি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এড়াতে পারে বলে মনে হয় আপনার? আমি মনে করি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এড়াতে পারে। সেটার কারণ হচ্ছে খুব কনভেনশনাল ওয়েতে আপনার এই 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 জিনিসটা করা কঠিন, কিন্তু এটার জন্য যুগোপযোগী আইনের প্রয়োজন হবে। যেমন এই দেশে তো হয়েছে, বলেছে যে 500 কোটি টাকার উপরে যারা ঋণ নেবে এবং টাকা দিবে না, তাদেরকে আপনি রিসিউশন করে দিতে পারবেন। তাহলে 500 কোটি টাকার ওরা যদি এই বেনিফিটটা পায়, জেড ক্যাটাগরির শেয়ারের কে মার্কেট থেকে বের করে দেওয়ার জন্য আইন কানুনের দরকার আছে। অর্থাৎ আমি বলতে চাই শেয়ার মার্কেট, যেমন আপনাকে বললাম যে নিয়ম কানুনেরও দরকার আছে। আমি মনে করি যে আমাদের এই টকশো শোনার পরে আমার বন্ধুবর বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খয়ের ভাই, আমার ভাইরা ওখানে যারা কমিশনার্স আছে, আমার মনে হয় আমার আজকের বক্তব্যের পরে এটা নিয়ে তারা নাড়াচাড়া করবে যে যেহেতু সমাজের মানুষ জেনে গেছে এবং বিনিয়োগকারীর আস্থাহীনতায় ভুগছে, যে তারা জানে যে এই 5 বন্ধুর 15টি ব্রোকারেজ হাউস থাকলে বা না থাকলে নিজের নামে, স্ত্রীর নামে বা শালার নামে কিনে নেওয়ার পরে 15টা ব্রোকারেজ হাউসের সাজানো বেচা কেনার মাধ্যমে শেয়ার মার্কেট ম্যানিপুলেট করার অবস্থা এখনও রয়ে গেছে। সো আরেকটি বিষয় তারা হয়তো চিন্তা করতে পারে যে সার্কিট ব্রেকার এখন 10% আছে, সার্কিট ব্রেকারটা ক্যাটাগরি ওয়াইজ আর একটু বিন্যাস করা যায় কিনা। অর্থাৎ আমি এই ক্যাটাগরির শেয়ারকেও 10% রাখবো, তার মানে ওটা হঠাৎ জাম্প দেবে, আবার পড়বে, তো এই প্লেনের বাম্পিংটা কমিয়ে আনার ব্যাপারও আছে। আমি বলতে চাই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অনেক কাজ করেছে, এবং তারা আধুনিকতা, অটোমেশন, এইসব রেগুলেশনস এগুলো করেছে, স্ট্র্যাটেজিক পার্টনারের খোঁজ করা হচ্ছে। কিন্তু আমার মনে হয় ছোট ছোট লিকগুলো রয়ে গেছে, এবং এই লিকগুলো সেটে দেওয়া অপরিহার্য শেয়ার বাজারকে স্থিতিশীল করতে। স্যার, এই তো গেল শেয়ার বাজার অস্থিতিশীল অবস্থার নানা সংকটের কথা, নানা বিষয়ের কথা আপনি আমাদেরকে মাধ্যমে দর্শকদেরকে বা উদ্যোক্তাদেরকে জানালেন। তো এই বিষয়গুলো থেকে স্যার উত্তরণের উপায়টা কি হতে পারে, বা এই শেয়ার বাজার মার্কেটটাকে স্থিতিশীল করার জন্য একজন অর্থনীতিবিদ এবং বিনিয়োগ বিশ্লেষক হিসেবে আপনার মতামত কি থাকতে পারে? প্রথম কথা হচ্ছে, আমি এখানে দুষ্টচক্র কাজ করছে এটা বলবো না। শেয়ার বাজারের কোনো ম্যানিপুলেশন হলে, এটাতে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হলে যারা করছে, তারা যা করছে তাকে আমি হোয়াইট কলার ক্রাইম বলি। পৃথিবীর সব জায়গাতে আইনের ফাঁকি দিয়ে আসামি পালাতে চাইবে, এটাই তো আপনার এই স্বাভাবিক। সো আমাদের এখানে আইনের বেড়াজালগুলোকে আরও একটু কঠিন করতে হবে। আমি বলেছি আমরা অনেক কাজ করতে হবে, এবং এটার জন্য আমার 1 নম্বর বক্তব্য হলো শেয়ার বাজার স্থিতিশীলার জন্য এই মাসেই, ফেব্রুয়ারি মার্চেই আমি বলতে চাই সরকারি যে সমস্ত ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো আছে, চক্রান্তমূলকভাবে ওই সমস্ত শেয়ার অফলোড করা বন্ধ করা হয়েছে, ওটা ছাড়তে হবে। আমি বলতে চাই যে ইন্টার হাউস যে সাজানো ট্রানজ্যাকশন, এটা বন্ধ করতে হবে। বাংলাদেশি ভালো কোম্পানি, বিদেশি কোম্পানি যারা অনেক মুনাফা করছে, তাদেরকে শেয়ার বাজার আসার জন্য সরকার বলেছে, তারা আসছেন না, তাহলে তাদের জন্য ডিমোটিভেটিভ আপনার ট্যাক্স করতে হবে। অর্থাৎ কর্পোরেট ট্যাক্স যদি 40% হয়, তাদেরকে 45 করে দিতে হবে। কর্পোরেট ট্যাক্স যদি 50 হয়, তাদেরকে 55% করতে হবে। তাদেরকে শেয়ার বাজারে আসার জন্য প্রণোদনা দিতে হবে, যারা শেয়ার বাজারে আসবে, প্রণোদনা দেওয়া দরকার। এবং আমি মনে করি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যেহেতু এই ধরনের ফ্রড তারা ধরছে, তারা ফাইন করছে, তারা এবং বাংলাদেশ ব্যাংক অনেক কিছু করছে, আমি মনে করি যে এই সব চলতেই থাকুক। আর আরেকটি সেল খোলা হোক, যেখানে ভুক্তভোগী কিভাবে ঠকেছে, কী ক্যারিকেচারে ঠকেছে, কোন সিস্টেমে সে ঠকেছে, এই বিষয়গুলো যেন ওখানে লিখিতভাবে
পাঠানো যায়। অর্থাৎ এটা যেটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ওয়েবসাইটও থাকতে পারে এই ব্যবস্থা, অথবা তারা সেল খুলতে পারে। এই যে আমরা যে জিনিসগুলো আলাপ করছি এটা ইথারে চলে গিয়ে ভাসতে ভাসতে ডাইলুটেড হয়ে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বন্ধু ভাইদের কাছে বন্ধুদের কাছে যাক, এটা ছাড়া সরাসরি তো যেতে পারে। এটা একটি সমাধান। আর আপাতত আপনার এই শেয়ার বিনিয়োগকারীদের আস্থা আপনি তাড়াতাড়ি ফিরে আনতে পারবেন না, কারণ মিষ্টি কথা বলে বলে যে বাচ্চা যে আগুনে হাত পুড়িয়েছে সে ওখানে যাবে না। তো এটাই আমার বক্তব্য। মানে যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, প্রবাদেই আছে। তো স্যার এখন আপনার কাছে সবশেষ প্রশ্ন, যদি দেশের তরুণদেরকে, আপনার ছাত্রদেরকে, তরুণদেরকে যদি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চান এবং এই পুঁজিবাজারে যদি তাদেরকে সংশ্লিষ্ট মানে পুঁজিবাজারের সাথে যদি সম্পৃক্ত করতে চান, এই ব্যবসার দিকে অগ্রসর হতে বলেন, তাদেরকে যে এদিকে স্বপ্ন দেখান, সেই স্বপ্নটা কেমন হবে? শেয়ার বাজার এমন একটি জটিল বাজার। আমি আমার যারা নতুন আমার ছাত্র ছাত্রী ছোট ভাই যারা এই ব্যবসায় আসতে চায় তাদেরকে বুঝতে হবে যে কোনো কোম্পানি যখন লিস্টেড হচ্ছে, শেয়ার ছাড়ছে, প্রথম কথা হচ্ছে থাম রুল, একেবারে থাম রুল। 10 টাকা শেয়ার 25 টাকা 30 টাকায় কিনবেন না, কারণ বাংলাদেশে এমন কোনো ব্যবসা নেই যেই ব্যবসায় 20%-এর বেশি প্রফিট আছে। ব্যবসায়ীদেরকে জিজ্ঞেস করুন, চেম্বারে জিজ্ঞেস করুন, কোনো ব্যবসা নাই যেখানে 20%-এর বেশি আপনার প্রফিট আছে। তাহলে ট্যাক্স এবং অন্যান্য খরচ বাদ দিয়ে কোনো অবস্থাতে কোনো ব্যবসায়ী 20%-এর বেশি ডিভিডেন্ড দেওয়াটা মনোপলিস্টিক বিজনেস ছাড়া সম্ভব না। তাহলে 15%, 18%, 20% যদি ডিভিডেন্ড পায় প্রিয় তরুণরা, আপনারা যদি পান, তাহলে 30 টাকা দিয়ে শেয়ারটা কিনলে এটা হচ্ছে 7%। তাই প্রিমিয়ামে শেয়ার কিনবেন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে যেই কোম্পানি ব্যবসায় আসছে, আপনারা যা শেয়ার কিনতে চান ওই কোম্পানির, আমি বলি কোনো এক ব্যক্তি রাতারাতি চোর হয় না, আর যদি হয় সে দুর্ঘটনাক্রমে চোর, ইনসিডেন্টাল চোর। আপনি দেখবেন চোর সবসময় চোর, ও বিদেশে গেলে হলো কাপড় লিফট করবে। তো কারা এই কোম্পানি নামাচ্ছে, তারা কি ডাকাত, তারা কি ঋণখেলাপি, তারা কি স্মাগলার, তারা কি মানে কি করে এসে তাদের ব্যাকগ্রাউন্ডটা, অর্থাৎ আমি উদ্যোক্তার ইতিহাস জানতে হবে। তাদের ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি দেখেন, কোনো ব্যক্তি স্মাগলিং করে কোটিপতি হয়েছে, সে যখন ইন্ডাস্ট্রি করতেছে সে একটা দুর্ঘটনার মধ্যে শেয়ার হোল্ডারদেরকে ফেলে দেবে। তো এটা স্বাভাবিক। তাই আমি মনে করি কোম্পানির স্ট্রেংথ দেখবে, এটা কোনো বড় কথা না, ব্যাকগ্রাউন্ড দেখতে হবে। এবং ওই কোম্পানির যেই প্রোডাক্ট বাজারে বিক্রি করে, যে আপনি তরুণ উদ্যোক্তার কথা বলতেছেন, পড়াশোনা করা লোকদের কথা বলতেছেন, এখন যেই কোম্পানি বাজারে যেই পণ্যটা বিক্রি করতেছে, ওই পণ্যে 100 টাকার বিস্কিটে কত টাকা লাভ হতে পারে তা আপনি জানেন তো। সো আলটিমেটলি সে আপনাকে ডিভিডেন্ড কত দিতে পারে আপনি তো জানেন। ও তো আর লোন নিয়ে আপনাকে ডিভিডেন্ড দেবে না, অথবা শেয়ার মার্কেট থেকে লোন নিয়ে আপনাকে ডিভিডেন্ড দেবে না, সে প্রফিট থেকে ডিভিডেন্ড দেবে। তাই আজকাল ইন্টারনেটের যুগে টায়ারে লাভ কত, খাওয়ায় লাভ কত, আপনার মিডিয়াতে ব্যবসায় লাভ কত, আপনার এগুলো সবাই জানে। তাই ওটা আক্কল খরচ করে যেন সবাই কিনে। এবং আমার অনুরোধ থাকবে, আপনার জেড ক্যাটাগরির শেয়ার নিয়ে গ্যামলিং করতে পারেন, কিন্তু জেড ক্যাটাগরির শেয়ারকে ইনভেস্টর মনে করবেন না। আর এখনও ভালো শেয়ার, আন্ডারপ্রাইস শেয়ার আছে। আন্ডারপ্রাইস শেয়ারগুলো বোঝার জন্য আপনার কয়েকটি প্যারামিটার্স আছে, চলক, অর্থনৈতিক চলক, ওগুলো দেখে যারা নতুন প্রজন্মের আসবে, আমি মনে করি শেয়ার বাজারের অনেক সম্ভাবনা আছে। এবার আপনার কথা হচ্ছে স্যার, এক কথা যদি বলতে চাই, বুঝে শুনে জেনে পড়াশোনা করে এই পুঁজিবাজারে দিকে ধাবিত হওয়া তাদের জন্য খুবই যুক্তিযুক্ত হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সময়ের আলাপনে এসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম অর্থনীতিবিদ এবং বিনিয়োগ বিশ্লেষক প্রফেসর ডক্টর সৈয়দ আহসান আলম পারভেজের সাথে। তিনি যেমনটি বলছিলেন, পুঁজিবাজারে যারা বিনিয়োগ করতে চান বা বর্তমান শেয়ার বাজারের কী অবস্থা, সংকট, সম্ভাবনা এবং উত্তরণের নানা উপায় নিয়ে তিনি আমাদের মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছিলেন। দর্শক, সময়ের আলাপনে শেয়ার বাজার অনুষ্ঠানে আজকে এখানেই সমাপ্তি। আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে আমাদের আগামী পর্বে। সে পর্যন্ত সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভেচ্ছা সবাইকে।